তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিম ইয়ন নামের একটা মেয়েকে। আসলে তার জীবনে তেমন কোনো দুঃখই ছিল না, কারণ সে দেখতে যতটা সুন্দর ছিল তার ভাগ্য তার চেয়েও বেশি ভালো ছিল। কারণ তার হাজবেন্ড ছিল দেশের স্বনামধন্য একজন রাজনীতিবিদ। আসলে এই জন্য তার কোনো কিছুরই কমতি ছিল না, তবে তবুও সে কিছু একটা মিস করছিল। মানে তার চেহারা দেখে আমরা বুঝতে পারি যে হয়তোবা সে কোনো একটা যন্ত্রণার মধ্যে আছে। সে কিছু একটা থেকে বাইরে বেরিয়ে আসার ট্রাই করছে, তবে সে কোনোভাবেই পারছে না। যদিও তার এমন অন্ধকার জীবনের মধ্যে আলো ফিরিয়ে আনার জন্য তার মেয়ে কিম মিনও তার সঙ্গে ছিল, তবে তবুও কোনো একটা বিষয় নিয়ে সে সবসময় চিন্তার মধ্যে থাকতো। সে কোনোভাবেই এত কিছু থাকা সত্ত্বেও নিজেকে সন্তুষ্ট করতে পারছিল না। সে কোনো একটা বিষয় নিয়ে সবসময় টেনশনের মধ্যে ডুবেই থাকতো। এরপরে রাতের বেলায় দেশের কিছু বড় বড় নেতাকে আমরা কিমের বাসায় আসতে দেখতে পারি। তারা প্রথমে এসে কিম এবং তার মেয়ের সঙ্গে মিট করে এবং পরবর্তীতে তার হাজব্যান্ডের সঙ্গে অন্য একটা রুমে তাদের মিটিং করার জন্য চলে যায়। এখানে আমরা জানতে পারি তাদের নেতা ছিল কিম ইয়ং এর হাজবেন্ড কিম জং। আসলে এখানে তারা মিটিং এ আজকে এই জন্য বসেছে কারণ কালকে তারা নির্বাচনী প্রচারণা করার জন্য রাস্তায় নামবে। এখন কিভাবে কি করা যায়, মানে পুরো প্ল্যানিংটা করার জন্যই তারা আজকে মিটিং করতে বসেছে। আসলে আমরা জানতে পারি কিম জনের বিরুদ্ধে যে নির্বাচন করবে তার নাম ছিল নো জাইসু। আসলে সে আগেও অনেকগুলো নির্বাচনে উইন করেছিল আর তার শহরের মধ্যে একটা ভালো রেপুটেশন ছিল। এই জন্য কিম জন একটু বেশি টেনশনের মধ্যে ছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য কিম ইয়ন সমস্ত দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নেয়, কারণ সে তার হাজব্যান্ডকে যেই কোনো ওয়েতে সাহায্য করতে চাইছিল। এখন যেহেতু ঘরের মধ্যে মানুষ অনেক বেশি ছিল, এই জন্য অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যে জন্য তাদের মেয়ে মিন কোনোভাবেই তার পড়ালেখায় মনোযোগ দিতে পারছিল না। এই জন্য কালকে তার যে ড্রয়িং এর অ্যাসাইনমেন্ট আছে সেটাকে কমপ্লিট করার জন্য সে তার একটা বন্ধুর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার মায়ের কাছে এসে পারমিশনও চাওয়া শুরু করে। আসলে তার বন্ধুর নাম ছিল জাহাই, কিন্তু সমস্যা হচ্ছিল তাদের কাছে জাহাইয়ের কোনো নাম্বার ছিল না। এই জন্য ঘরের পরিস্থিতি দেখে মিন তাকে যাওয়ার পারমিশন তো দিয়ে দেয়, তবে সে তাদের বোর্ডে জাহাইয়ের নাম্বারটা লিখে যাওয়ার জন্য বলে, কারণ যদি দুর্ভাগ্যবশত সে আসতে লেট হয়ে যায় বা কোনো একটা বিপদের মধ্যে পড়ে যায় তাহলে অন্তত জাহাইকে ফোন দিয়ে তার খোঁজখবর তো তারা নিতে পারবে। তো এরপরে পরদিন সকাল থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ইয়ন তার হাজবেন্ডের জন্য পুরো শহরের কোনায় কোনায় গিয়ে প্রচারণা করা শুরু করে। শহরের এমন কোনো গলি বাকি ছিল না যেখানে ইয়ন যায়নি। আসলে এমনটা মনে হচ্ছিল যেন সে নিজেই নির্বাচন করছে। আর তার এমন ডেডিকেশন দেখার পরে শহরের মানুষজন তার অনেক বেশি প্রশংসাও করছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন মেইন একা দোলনায় বসে দুল খাচ্ছিল তখন হঠাৎই তার ফোনে একটা মেসেজ চলে আসে। এই মেসেজটা দেখে সে সেখান থেকে উঠে বেরিয়ে যায়, তবে সে বাসায় যায় না, সে অন্য কোথাও চলে যায়। এরপরে সন্ধ্যাবেলায় যখন ইয়ন তার বাসায় ব্যাক করে তখন এখানে সে তার মেয়ে মিনকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে ঘরের সমস্ত জায়গায় চেক করে, তবে কোথাও সে মিনকে পাচ্ছিল না। যখন সে বাইরে এসে চেক করে তখন বাইরে আবহাওয়া খারাপ হওয়ার জন্য সে বাইরে বেরিয়েও তাকে খুঁজতে পারছিল না। এই জন্য তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। তার মনে হচ্ছিল তার মেয়ের সাথে কিছু একটা না হয়ে গেছে। এই জন্য সে এক এক করে তার সমস্ত বন্ধুদেরকে কল দেয়, তবে কারো থেকেই সে মিনের কোনো খোঁজখবর পাচ্ছিল না, কারণ মিন তাদের কারো কাছে যায়নি। এরপর সে বোর্ডে লেখা নাম্বারটার মাধ্যমে জাহাইকে কল দেয়, তবে সেই নাম্বারটা ভুল ছিল। আর যখন সে মিনের বন্ধুদের কাছে কল দিয়ে জাহাই সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে জানতে পারে যে তাদের স্কুলে কোনো জাহাই নামের মেয়েই নেই। তাছাড়া তার লাইফের আশেপাশেও জাহাই নামের কোনো মেয়েই নেই। আর এগুলো শোনার পরে ইয়ানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সে প্রচন্ড টেনশনের মধ্যে ছিল। সে বুঝতেই পারছিল না তার মেয়ের সাথে আসলে কি হয়ে গেল। যদিও এর আগেও মিন কয়েকবার না বলে ঘর থেকে কিছু সময়ের জন্য চলে গিয়েছিল, তবে এইবার কেন জানি ইয়নের কাছে ব্যাপারটা ঠিক মনে হচ্ছিল না। এই জন্য সে দ্রুত তার হাজব্যান্ডকে কল দিয়ে এটা জানায়। আর তার হাজব্যান্ডের অফিসে এসে সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের সাহায্যে মিনের সমস্ত বন্ধুদের লিস্ট বের করা শুরু করে। তবে এখানে সার্চ করার সময় হঠাৎই সে তার মেয়ের অ্যাকাউন্টে তার মেয়ের অদ্ভুত রকমের একটা পিকচার পেয়ে যায়, যেটা দেখার পরে অফিসের কিছু লোকজন হাসাহাসি করা শুরু করে আর তার মেয়ের চরিত্র নিয়ে কোয়েশ্চেনিং করা শুরু করে। এরপর তারা বলে যে তোমার মেয়ে যেহেতু গায়েব হয়ে গেছে, এই জিনিসটাকে নিয়ে আমরা একটা সিম্প্যাথি ক্রিয়েট করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতে পারি, কারণ এমন সিম্প্যাথি ক্রিয়েট হলে আমাদের ভোট বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে এইটা শোনার পরে কিম জং এর মেজাজ একটু বেশি গরম হয়ে যায়। এই জন্য সে তাকে চুপ করার জন্য বলে, কারণ তার মেয়ে কোনো প্রোডাক্ট না যাকে সে দেশের সমস্ত মানুষজনের সামনে শো করে যেই কোনো ওয়েতে তাকে সেল করার ট্রাই করবে। যাই হোক, সমস্ত ব্যাপারগুলোকে ভালো করে পর্যালোচনা করার পরে কিম তার ওয়াইফকে আরো একদিন অপেক্ষা করার জন্য বলে, কারণ তার মেয়ে দু একদিনের জন্য আগেও গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু পরে সে নিজে নিজেই ব্যাক করেছে। তবে ইয়নের মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে কোনোভাবেই তার মেয়ের জন্য অপেক্ষা করতে পারছিল না, কারণ তার মেয়ে গায়েব হয়েছে অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে। সে তার মেয়ের জন্য আরো 24 ঘন্টা অপেক্ষা করবে, সেটা পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার। এই জন্য এই খারাপ আবহাওয়ার মধ্যেও সে সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায় পাশের পুলিশ স্টেশনে তার মেয়ের মিসিং রিপোর্ট করানোর জন্য। এখানে সে পুলিশদেরকে তার মেয়ে সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো স্পষ্ট করে বলে, তাছাড়া তার বন্ধু জাহাই সম্পর্কেও সমস্ত ব্যাপারগুলো বলে। তবে পুলিশ একটু ইনভেস্টিগেশন করার পরে জাহাইয়ের কোনো খোঁজখবরই বের করতে পারে না। এমনকি তারা ধারণা করছিল মিনও কোনোদিন জাহাইয়ের সঙ্গে মিটই করেনি। আর আরও একটু ইনভেস্টিগেশন করার পরে তারা মিনের বন্ধু চই সম্পর্কে জানতে পারে। আসলে মিন আর চই খুবই ভালো বন্ধু ছিল।
এতটাই ভালো বন্ধু তারা ছিল যে ক্লাসে পুরোটা সময় তারা একসাথেই পার করতো। তাদের মধ্যে এতটাই ক্লোজ সম্পর্ক ছিল যেটা নিয়ে তার ফ্রেন্ড সার্কেলরা তাদেরকে বুলি করারও ট্রাই করতো। এরপরে ইয়ন নিজে চলে যায় চোয়ের সাথে মিট করার জন্য, আর তার সাথে কথাবার্তা বলে তার মেয়ের গায়েব হওয়া সম্পর্কে তাকে জিজ্ঞেস করা শুরু করে। যদি সে কিছু জানে তাহলে ক্লিয়ার করে তাকে সমস্ত ব্যাপারগুলো বলার জন্য বলে। আর এখানে তার সাথে কথাবার্তা বলার পরে ইয়ন এই ব্যাপারটা জানতে পারে যে আসলে চই খুবই গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করে। তার বাবা দিনমজুরের কাজ করে কোনো রকমে তাদের সংসার চালায়। আর এখানে চই তাকে বলে যে হ্যাঁ, সেই দিন মিন আমার সাথে মিট করতে এসেছিল, তবে সে আমার সঙ্গে বেশিক্ষণ থাকেনি। আমার সঙ্গে অল্প কথাবার্তা বলে একটা সাদা গাড়িতে করে কোনো একটা জায়গায় চলে গিয়েছিল। তবে তখনই ইয়নের নজর পড়ে তার হাতে থাকা খুবই দামি একটা ঘড়ির ওপরে। আসলে এটা তার যোগ্যতার বাইরে ছিল, কারণ এই ঘড়িটা ব্র্যান্ডেড একটা ঘড়ি ছিল। আর ঠিক এমনই একটা ঘড়ি ইয়ন তার মেয়েকে কোনো একটা সময় গিফট করেছিল। এই জন্য যখন সে তাকে এই ঘড়িটা সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে যে এটা আমার এই ঘড়ি, আর এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। এখন যেহেতু ইয়নের কাছে তেমন কোনো প্রমাণ ছিল না, এই জন্য এখন তো সে সেখান থেকে চলে যায়। তবে ইয়নের মনে হচ্ছিল হয়তোবা তার মেয়ের গায়েব হওয়ার পেছনে এই চই নামের মেয়েটারই হাত আছে, অথবা তার মেয়ে মিন গায়েব হওয়ার পেছনে যে রহস্যটা লুকিয়ে আছে সেই রহস্যর কোনো একটা অংশ হয়তোবা চই জানে। এই জন্য সেই ব্যাপারগুলো তার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করার ট্রাই করে। তবে তার হাজব্যান্ড নির্বাচনী প্রচারণায় এতটাই ব্যস্ত হয়েছিল যেন মনে হচ্ছিল তার মেয়ে যে গায়েব হয়ে গেছে এতে করে তার কিছুই যায় আসে না। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ইয়ন অনেক বেশি রাগ করে ফেলে। এই জন্য সে তার হাজব্যান্ডকে বলে যে আমি একাই আমার মেয়েকে যেই কোনো ওয়েতে খুঁজে বের করব, তোমাকে একটু সময় দিতে হবে না। এই জন্য ইয়ন প্রথমেই গিয়ে তার মেয়ের ইমেল অ্যাকাউন্টটা হ্যাক করে। তবে যখন সে ইনবক্স চেক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এখানে এমন এমন কিছু মেল ছিল যেগুলো সে তার মেয়ের কাছ থেকে কোনোভাবেই আশা করেনি। আসলে এই মেলগুলোতে তার স্কুলের লিক কোয়েশ্চেন পেপারগুলো ছিল, যেগুলো তাকে আর অন্য কেউ না বরং তার ক্লাস টিচারই সেন্ড করেছিল। মানে এখন সন্দেহটা মিনের বন্ধুর কাছ থেকে মিনের ক্লাস টিচারের উপরে চলে গিয়েছে। এই জন্য সময় নষ্ট না করে ইয়ন দ্রুত চলে যায় সেই টিচারের সঙ্গে মিট করার জন্য। আসলে এই টিচারকে ইয়ন আগে থেকেই চিনত, কারণ একবার ইয়নের হাজব্যান্ডকে এই টিচার তাদের স্কুলে স্পিচ দেওয়ার জন্য ডেকেছিল, সেখান থেকেই সে তাকে ভালো করে চেনে। এখন যখন সে কোয়েশ্চেন লিক সম্পর্কে এই টিচারকে ভালো করে জিজ্ঞেস করা শুরু করে তখন প্রথমে তো এই টিচার নাই বলে, তবে যখন তাকে একটু ধমক দেওয়া হয় তখন সে সমস্ত ব্যাপারগুলো স্বীকার করা শুরু করে। সে বলে যে হ্যাঁ, আপনার মেয়েকে ফাঁস হয়ে যাওয়া কোয়েশ্চেন পেপারগুলো আমিই দিয়েছিলাম। আমি চাইতাম না যে আপনার মেয়ে খারাপ রেজাল্ট করুক, কারণ স্কুলের সমস্ত ছেলেমেয়েরা তাকে এবং চইকে নিয়ে মজা করতো, কিন্তু তারা দুজন খুবই ভালো স্টুডেন্ট ছিল, তারা মন দিয়ে লেখাপড়া করতো। এই জন্যই আমি তাদেরকে ফাঁস হয়ে যাওয়া কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম। আর শুধুমাত্র এই কারণেই বিগত 3-4 মাস যাবৎ তারা স্কুলে অনেক ভালো রেজাল্ট করছিল। যদিও এই টিচার ইয়নকে রিকোয়েস্ট করে যাতে করে এই ব্যাপারগুলো পুলিশের সাথে সে শেয়ার না করে, কারণ যদি সে এগুলো পুলিশের সাথে শেয়ার করে তাহলে তার চাকরিটা চলে যেতে পারে আর তার ফ্যামিলি পুরো রাস্তায় নেমে আসতে পারে, কারণ এই চাকরির মাধ্যমেই কোনো রকমে সে তার ফ্যামিলিকে চালাচ্ছে। যাই হোক, আমরা দেখতে পারি অনেক দিন ধরে ইয়ন অনেক দিকে ঘোরাফেরা করার পরেও কোনোভাবেই সে তার মেয়ের কোনো খোঁজখবর পাচ্ছিল না। এই জন্য তার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, সে নানান টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল। এদিকে যেহেতু কিমেরও নির্বাচন নিয়ে মাথায় অনেক বেশি প্রেশার ছিল, এই জন্য আস্তে আস্তে করে সে নির্বাচনটা হেরে যাচ্ছিল, কারণ একদিকে তার মেয়ে গায়েব হয়ে গিয়েছিল, অন্যদিকে সে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য অনেকেই তার উপরে কোয়েশ্চেনিং করা শুরু করে দিয়েছিল। এই জন্যই নির্বাচনে তার খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেড়েই যাচ্ছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যেই হঠাৎই ইয়ন এমন একটা খবর পেয়ে যায় যেটা তার সমস্ত আশার উপরে পানি ফেলে দেয়, কারণ সে জানতে পারে একটা লাশ পাওয়া গেছে, যেই লাশটা হুবহু তার মেয়ের মতোই দেখতে। আসলে যখন জঙ্গলে কিছু লোক শিকার করতে গিয়েছিল তখন তারা এখানে একটা লাশ পেয়ে গিয়েছিল। আসলে সেই লাশটা তার মেয়ে মিনেরে ছিল, যেটা অনেকটাই পচে গিয়েছিল। আসলে এই লাশের এত জঘন্য অবস্থা হয়ে গিয়েছিল যে তার বাবা কিমও কোনোভাবে এই লাশটাকে দেখার সাহস করতে পারছিল না। আসলে তার দুষ্ট এবং বজ্জাত মেয়েকে এত করুণ অবস্থায় দেখার পরে সে কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছিল না, এই জন্য সে অনেক বেশি কান্না করা শুরু করে। অন্যদিকে ইয়ন তার মেয়ের লাশটা দেখার পরে এতটাই ভেঙে পড়েছিল যে সে কিরকম রিয়াকশন দিবে সেই জিনিসটাই সে পুরোপুরি ভুলে গিয়েছিল। আসলে তাকে দেখে আমাদের মনে হচ্ছিল সে জীবিত অবস্থায় মারা গেছে। তার নিঃশ্বাসটা এখন শুধুমাত্র এই জন্য চলছে কারণ সে চাইছিল তার মেয়ের হত্যাকারীদের যেই কোনো ওয়েতে শাস্তি দিতে। সে চাইছিল তার মেয়ের হত্যাকারীরা যাতে বাইরে ফ্রি ঘুরতে না পারে। এই জন্য প্রথমে সে গিয়ে চইকে হিপনোটাইজ করে তার থেকে সমস্ত সত্যিগুলো বের করার ট্রাই করে, তবে এতে করে কোনো লাভ হয় না। এই জন্য সে চইয়ের নার্কো টেস্ট করে, তবে এতে করেও খুব ভালো একটা রেজাল্ট আসে না। যদিও চইয়ের একটা মিথ্যা ধরা পড়ে যায়, সে বলছিল যে সে মিনের লাশটাকে দাফন করেনি, তবে সে এইটাও সত্যি বলে যে সে মিনকে খুন করেনি। যার মানে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে চই আসলে মিনের আসল খুনি না। তবে এই জিনিসটাও আমরা বলতে পারি যে হয়তোবা চই মিনের আসল খুনিকে চিনে বা হয়তোবা তার সাথে তার একটা কানেকশন আছে। তাছাড়া আরো একটু জিজ্ঞাসাবাদ করার পরে তারা এই জিনিসটা জানতে পারে যে চইয়ের বাবার অন্য কেউ না, সে হচ্ছে কিম জং এর ড্রাইভার। আসলে চই তার বাবার আইডেন্টিটিটাকে লুকিয়ে রেখেছিল যাতে করে কেউই এই ব্যাপারটা বুঝতে না পারে।
এখন যখন চোয়ের বাবা এই জিনিসটা জানতে পারে যে পুলিশ তার মেয়েকে আসল অপরাধী বানানোর ট্রাই করছে, তখন সে দ্রুত থানায় চলে আসে আর এখানে এসে হট্টগোল করা শুরু করে দেয়। তবে এতে করে কোনো লাভই হয় না। উল্টো যখন কিম জং জানতে পারে যে তার মেয়েকে মারার পেছনে তার ড্রাইভারের মেয়ের হাত আছে, তখন সে তার ড্রাইভারকে ধরেই পিটিয়ে দেয়। এখন চোয়ের মিথ্যা ধরা পড়ার পরে ইয়নের মনে হয় হয়তোবা টাকার জন্যই তার মেয়েকে খুন করা হয়েছে। তবে প্রতিবারের মতো এইবারও তার কাছে তেমন কোনো প্রমাণ ছিল না যেটার উপরে ভিত্তি করে তারা চোইকে দোষী সাব্যস্ত করতে পারে। এই জন্য ইয়নের কথাকে আর মূল্যায়ন করা হয় না। অন্যদিকে যতই আস্তে আস্তে করে মিনের মৃত্যুর খবরটা সবার সামনে আসছিল, ততই জনের পপুলারিটি আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছিল। মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন তার মেয়ের মৃত্যুর খবরের জন্যই জন এখন নির্বাচনটা উইন করার একেবারে কাছাকাছি চলে এসেছে। যাই হোক, এরপরে আমরা ইয়নকে একটা নিরিবিলি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখতে পারি, যেখানে সেই দিন একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেই দিন তার মেয়ে গায়েব হয়ে গিয়েছিল। তবে তখনই পেছন দিয়ে মুখোশ পরা একটা লোক এসে ইয়নের উপর আক্রমণ করে দেয় আর তাকে মেরে ফেলার ট্রাই করে। কিন্তু সৌভাগ্যবশত ইয়নকে ফলো করে একটা পুলিশ অফিসারও এই পর্যন্ত চলে এসেছিল। এই জন্য একেবারে শেষ মুহূর্তে সে কোনো রকমে ইয়নের জীবনটাকে সেভ করে। আর পরবর্তীতে তারা ইনভেস্টিগেশন করে এই জিনিসটা জানতে পারে যে ইয়নকে যেই লোকটা মেরে ফেলার ট্রাই করেছিল সে আসলে জনের বিরোধী নেতা নাসাই সুকির পার্টির একজন লোক। আসলে সে ইয়নকে মারার ট্রাই এই জন্য করছিল কারণ তার নেতা আস্তে আস্তে করে নির্বাচনটা হেরে যাচ্ছিল। তো এখন এমন করে করেই কয়েকটা সপ্তাহ পার হয়ে যায়। তবে ইয়ন তার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করা তো দূরের কথা, সে কোনোভাবে কোনো ক্লুই খুঁজে বের করতে পারছিল না। আর যখন সে আবারও ঘাটাঘাটি শুরু করে, তখন সে তার মেয়ের খুবই পুরনো একটা লেটার পেয়ে যায়। যেই লেটারটা পড়ার পরে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। আসলে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও যেহেতু ইয়ন তার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে পারছিল না, এই জন্যই সে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল। সে চিন্তা করছিল এভাবে যদি সে নীরব হয়ে বসে থাকে তাহলে তার মেয়ের হত্যাকারীকে পুলিশও কোনোদিনও খুঁজে বের করতে পারবে না। এই জন্য ফাইনালি সে আরও একবার নতুন করে ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। ইনভেস্টিগেশন করার জন্য সে তার মেয়ের স্কুলে চলে আসে এবং তার বান্ধবীদের সঙ্গে আরও একবার মিট করার সিদ্ধান্ত নেয়। এখানে মেয়েদের সঙ্গে কথাবার্তা বলার পরে ইয়ন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে পৃথিবী উল্টে গেলেও কোনোভাবেই চই তার মেয়েকে খুন করতে পারে না, কারণ তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল। আর এখানে সে জানতে পারে তাদের দুজনের একটা ব্যান্ডও ছিল, যেই ব্যান্ডের কারণে তারা স্কুলে অনেক বেশি পপুলারও ছিল। মানে তারা স্কুলে সুপারস্টারের চাইতে কোনো অংশে কম ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো যেই মেয়েটা বলছিল, ইয়ানের নজর সেই মেয়েটার শার্টের উপরে যায়, যেই শার্টটা অনেক বেশি টাইট ছিল আর সেই শার্টে অল্প একটু রক্তও লাগানো ছিল। এই জন্য সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার শার্টটাকে চেঞ্জ কেন করছো না, এটা তো অনেক বেশি টাইট হয়ে গেছে। তখন এই মেয়েটা বলে এইটা আমাকে চই গিফট হিসেবে দিয়েছে, এই জন্যই এটাকে আমি পড়ছি। এরপরে ফাইনালি ইয়ন সেই জায়গাটাতেও চলে আসে যেই জায়গায় তার মেয়ে এবং চই মিলে সেই ব্যান্ডের প্র্যাকটিস করত। আসলে এখানে এসে সে তার মেয়ের স্মৃতি জড়িত অনেক কিছুই পেয়ে যায়, যেমন তার ইউজ করা গিটার, তার কিছু কাপড় চোপড়। আর এগুলো দেখার পরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এই জন্য সে তার ব্যালেন্স হারিয়ে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে। তবে তখনই তার নজর পড়ে একটা পলি ব্যাগের উপরে। আর যখন সে পলি ব্যাগটা ওপেন করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এই ব্যাগটা টাকায় ভর্তি ছিল। তবে এখানে কোয়েশ্চেনের ব্যাপারটা ছিল এইটা যে স্কুলে পড়া দুইটা মেয়ের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসলো। এখন আস্তে আস্তে করে ইয়ন যতই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যাচ্ছিল ততই সে শকিং জিনিসগুলো পাচ্ছিল, যেগুলোতে সে অনেক বেশি পেঁচিয়ে যাচ্ছিল। মানে সে বুঝতেই পারছিল না সে ইনভেস্টিগেশনটা শেষ কোথায় করবে। এমন করেই সে সেই গাড়িটাও পেয়ে যায় যেই গাড়িটা একটা সময় চই ড্রাইভ করতো। আর এতে করে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আর যাই হয়ে যাক তার মেয়ের খুনি তার বেস্ট ফ্রেন্ড চই ছিল। এই জন্য সময় নষ্ট না করে সে সোজা চলে আসে চইয়ের সঙ্গে মিট করতে আর তাকে কোয়েশ্চেনিং করা শুরু করে। আসলে সে তার উপরে কোয়েশ্চেনের বৃষ্টি বইয়ে দেয়। সে তাকে জিজ্ঞেস করছিল এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো, তাছাড়া রক্ত লাগানো সেই শার্টটা তুমি কেন সেই মেয়েটাকে গিফট করেছো যেই মেয়েটা তোমাদের ব্যান্ডের অনেক বড় একজন ফ্যান ছিল। আর এত কোয়েশ্চেন শোনার পরে চই নিজেও কি উত্তর দিবে সে বুঝতে পারছিল না। আসলে সে কোয়েশ্চেনের মধ্যে ফেসে গিয়েছিল। এই জন্য সে কান্না করতে করতে ইয়নকে বলে যে হয়তোবা মিনের মৃত্যুর পেছনে আমাদের সেই টিচারেরই হাত আছে, কারণ সেই টিচারের সিক্রেট অ্যাফেয়ার সম্পর্কে একটা সময় মিন জেনে গিয়েছিল, যেটা সে আমাকেও বলেছিল। হয়তোবা সেই টিচার নিজেকে বাঁচানোর জন্য কাউকে পাঠিয়ে মিনকে খুন করিয়ে দিয়েছিল। আসলে মিন তার টিচারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তাকে একটা ফ্রেশনার গিফট করেছিল, যেটার মধ্যে একটা হিডেন ক্যামেরা ছিল। আর সেই হিডেন ক্যামেরার ফুটেজের উপরে ভিত্তি করে সে টিচারকে একটা সময় ব্ল্যাকমেলিংও করা শুরু করে দিয়েছিল। আর আস্তে আস্তে করে তার থেকে অনেক বেশি টাকাও আনা শুরু করে দিয়েছিল। আর এই টাকাগুলো দিয়ে সে চইয়ের সাহায্য করত, কারণ চই অনেক বেশি গরিব ছিল। সে এতটাই গরিব ছিল যে সে স্কুলের ফিস পর্যন্ত দিতে পারতো না। কিন্তু আস্তে আস্তে যখন ব্ল্যাকমেইলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল আর টাকা চাওয়ার পরিমাণটাও আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছিল, তখন টিচারের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। এই জন্য হয়তোবা সে তার প্রেমিককে বলে একটা সময় মিনকে খুন করে ফেলেছে। তবে এগুলো শোনার পরে এখন পর্যন্ত ইয়নের মনে হচ্ছিল এই সমস্ত ব্যাপারগুলো চইয়ের বানানো একটা গল্প, যেগুলো কিনা সে নিজেকে বাঁচানোর জন্য বলছিল। তবে যখন নিজের কথাগুলো প্রমাণ করার জন্য চই তাকে প্রমাণ দেখায়,
তখন এগুলো দেখার পরে ইয়ন পুরোপুরি শক্ট হয়ে যায়, মানে তার দুনিয়া পুরো উল্টোপাল্টা হয়ে যায়। কারণ চৈতাকে বলে সেই দিন রাতের বেলায় বৃষ্টির মধ্যে আমি আর মেন রাস্তার মধ্যে খেলাধুলা করছিলাম, কিন্তু তখনই হাই স্পিডের একটা গাড়ি এসে মিনকে আমার চোখের সামনেই উড়িয়ে দেয়, মানে মিনকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এই জন্য প্রচন্ড ভয় পেয়ে আমি গিয়ে রাস্তার পাশে লুকিয়ে পড়ি। তবে সেই লোকটা গাড়ি থেকে বেরিয়ে কাউকে পাঠানোর জন্য মিনের একটা ছবি ক্লিক করে, আর এইটাকেই আমি একটা সুযোগ হিসেবে মনে করি। এই জন্য আমি দ্রুত সেই গাড়ির মধ্যে গিয়ে সেই লোকটার গাড়ি দিয়ে সেই লোকটাকেই উড়িয়ে দিই, মানে তাকেও আমি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি। আর তখন আমি চেক করে দেখতে পারি সেটার মধ্যে একটা মোবাইল এবং টাকা ভর্তি একটা ব্যাগ ছিল। এই জন্য সেই ব্যাগটাকে নিয়ে যেখানে আমরা ব্র্যান্ডের জিনিসপত্র রাখি সেখানে নিয়ে লুকিয়ে ফেলি। আর এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে চই ইয়নকে সেই হত্যাকারীর ফোনটাও দেখায়, যেটার মধ্যে সেই লোকটার নাম্বার ছিল যে মিনকে মারার জন্য তাকে টাকা দিয়েছিল, আর যাকে পাঠানোর জন্যই সে ফটো এবং ভিডিও ক্লিক করেছিল। আর যখন ইয়ন তার মেয়ের হত্যাকারীর খবর পেয়ে যায়, তখন সে তার মেয়ের হত্যাকারীকে নিজের মতো করে শাস্তি দেওয়ার জন্য সেই ভিডিও এবং তার ফোনটা নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে যায়। এদিকে নির্বাচনের রেজাল্ট দেওয়ার সময় চলে আসে। আমরা জানতে পারি জনের মেয়ে গায়েব হয়ে যাওয়ার জন্য জন অনেক বেশি সিম্প্যাথি পেয়ে গিয়েছিল, যেই জন্য তার ভোটের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছিল। আর যখন রেজাল্ট দেওয়া হয় তখন জন ভোটে উইন করে ফেলে। এইটা দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সেই জিনিসটা বিশ্বাসই করতে পারছিল না যে এত স্ট্রং একজন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সে এত বড় একটা নির্বাচন উইন করে ফেলবে। এই জন্য সে এত বেশি খুশিতে নাচানাচি করা শুরু করে, যেন একটা মুহূর্তের জন্য সে ভুলেই গিয়েছিল কিছুদিন আগেই তার মেয়ে মারা গিয়েছে। অন্যদিকে ইয়ন খুনির মোবাইলে পাওয়া সেই নাম্বারটায় কল দেয়, আর সেই লোকটাকে সে থ্রেট করে বলে যে তার এবং টিচারের সমস্ত ভিডিওগুলো তার কাছে আছে, যদি সে চায় এগুলো ইন্টারনেটে ভাইরাল না হোক তাহলে সে যেন দ্রুত এসে তার সাথে মিট করে। আর এগুলো শোনার পরে সেই লোকটাও তার সঙ্গে মিট করতে রাজি হয়ে যায়। তবে যখন ইয়ন তার সঙ্গে মিট করতে যায় তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এইটা আর অন্য কেউ ছিল না, এইটা ছিল তার নিজের হাজবেন্ড কিম জন। আসলে কিম জনেরই সেই টিচারের সঙ্গে এফআইআর ছিল, আর কিম জন তার নিজের মেয়েকেই খুন করেছিল। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিম জন এটা নিজেও জানতো না যে সে তার মেয়েকেই হত্যা করেছে। আসলে বিগত কয়েকটা বছর ধরে কিম জং এর তার মেয়ের ক্লাস টিচারের সঙ্গে প্রেম ছিল, আর এই জন্য তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে গিয়েছিল। তবে যখন এই সমস্ত ব্যাপারগুলো চই জানতে পারে তখন সেই ব্যাপারগুলো মিনকেও জানিয়ে দেয়। এরপরে চই আর মিন মিলে ভিডিও কালেক্ট করে সেগুলোর মাধ্যমে টিচারকে রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করে। আর এত ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে একটা সময় টিচার সমস্ত ব্যাপারগুলো গিয়ে কিম জনকে জানিয়ে দেয়। তবে সে তাকে এই জিনিসটা বলে না যে এই ব্ল্যাকমেলের পেছনে তার মেয়েই দায়ী ছিল। আসলে কিম জং এই টিচারের সঙ্গে অনেক খারাপ কিছু করেছিল, যে জন্য এই টিচার কোনোভাবেই তাকে মাফ করতে পারছিল না। কারণ প্রথমত সে তাকে প্রেমের জালের মধ্যে ফাঁসিয়েছিল, পরবর্তীতে সে তাকে প্রেগনেন্টও করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধোকাটা সে তখন খেয়েছিল যখন কিম জং তাকে বিয়ে করার জন্য সরাসরি নাই করে দিয়েছিল। এই জন্য তার মাথা অনেক বেশি গরম হয়েছিল। কিন্তু যখন সে কিমের মেয়েকে ব্ল্যাকমেলিং এর মধ্যে ইনভলভ পেয়ে যায় তখন সে এটাকে একটা সুযোগ হিসেবে দেখতে পারে, কারণ এইটা ছিল তার প্রতিশোধ নেয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ। এই জন্যই সে কিম জনকে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে তো দেয়, তবে সে এই জিনিসটা লুকিয়ে ফেলে যে আসলে তার মেয়েই তাকে ব্ল্যাকমেল করছিল। এই জন্য যখন সমস্ত ব্যাপারগুলো ধৈর্যের লিমিট ক্রস করে ফেলে তখন কিম জং ফাইনালি সেই মেয়েটাকে মারার জন্য একটা লোককে টাকা দিয়ে দেয়, যেই মেয়েটার টিচারকে বারবার করে ব্ল্যাকমেল করছিল। তবে সে নিজেও এই জিনিসটা জানতো না যে সে যাকে মারার জন্য টাকা দিয়েছে সেটা হচ্ছে তার নিজেরই মেয়ে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ইয়ন তার হাজবেন্ডকে আচ্ছা রকম করে ধোলাই করে, আর সে তাকে এইটা মনে করিয়ে দেয় যে সে যেই মেয়েটাকে মারার জন্য টাকা দিয়েছে সেটা তার নিজেরই মেয়ে ছিল। আর এই জিনিসটা শোনার পরে কিম জন প্রচন্ড কান্নাকাটি করা শুরু করে, কারণ সে নিজেও এই জিনিসটা বিশ্বাস করতে পারছিল না যে সে এত বড় একটা অপকর্ম করে ফেলেছে। এই জন্য সে তার ওয়াইফের কাছে বারবার করে মাপ চাওয়া শুরু করে। তবে এই অপরাধটা এত ভয়ঙ্কর একটা অপরাধ ছিল যেটার মাপ তাকে কেউই করতে পারতো না। কারণ প্রথমত সে অন্য জায়গায় এফআইআর করে তার ওয়াইফকে ধোঁকা দিয়েছে, দ্বিতীয়ত সে তার মেয়ের খুনের পেছনে নিজেই জড়িত ছিল। এই জন্য তার ওয়াইফ তাকে ধোলাই করে তার চোখের সামনেই তার সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাকে সেই অবস্থায় রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর মুভির একেবারে লাস্টে আমাদেরকে কয়েক মাস পরের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি ইয়ন জঙ্গলের মধ্যে তার মেয়েকে খুঁজে পেয়ে যায়। তাকে দেখার পরে সে পাগলের মতো হয়ে যায়, আর সে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে। তবে আসলে এই পুরো জিনিসটাই তার একটা স্বপ্ন ছিল, যেটা কিনা কোনোদিনও সত্যি হওয়ার ছিল না, কারণ তার মেয়ে অলরেডি মারা গিয়েছে। আর এমন একটা শকিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।